নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে কার্যত আন্তর্জাতিক মহল সরব হতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এক্ষেত্রে সনাতনী এবং সংখ্যালঘুরা শুধু নয়, দেশ বিদেশের একাধিক মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস কমিশন এবং যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে কাজ করে, তারাও কিন্তু বাংলাদেশ সরকারের এই অসভ্যতামিকে কার্যত কড়া ভাষায় নিন্দা করেছে। যদিও এই বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহল কি বলল সেগুলো হয়তো ভাবেই না, অথচ এই সরকারই কিন্তু শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদ বলতো, তারা স্বতন্ত্র বলতো, তারা স্বৈরাচারী সরকারের দোসর বলতো। কিন্তু আজকে মোহাম্মদ ইউনূস সরকার শেষ 100 দিনে বাংলাদেশের যে অবস্থা করলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশিরাই হয়তো এই বাংলাদেশকে চিনতে আর পারবেন না। একের পর এক প্রভাবশালী দেশ কিন্তু বাংলাদেশের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, চিন্ময় প্রভুকে গ্রেফতার করেই তারা কিন্তু থেমে থাকেনি। চিন্ময় প্রভুর হয়ে যারা আদালতে সওয়াল করবেন, সেই আইনজীবীদের উপর এবার তারা আক্রমণ করলেন। একটা দেশ গণতন্ত্র তো বিশ্বাস করে না, সেটা বুঝতে পারছি, কিন্তু ফ্যাসিবাদ এবং মৌলবাদের কোন অবস্থায় পৌঁছালে তারা আইনজীবীদের আক্রমণ করে, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগের হয়ে যে সকল আইনজীবী আদালতে অ্যাপিয়ার করেছিলেন, তাদেরকে নাকি চড় মারা হয়েছিল, তাদেরকে নাকি প্রকাশ্যে আদালতের সামনে, সকলের সামনেই নাকি আক্রমণ করা হয়েছিল। যদিও বাংলাদেশ সরকারের আইন প্রশাসনের ব্যবস্থাই ঠিক নেই, সেখানে আদালত কক্ষে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটাই স্বাভাবিক। বিশ্বাস করুন, এই নোবেলজয়ী অর্থনীতিবিদ নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের তার শাসনকাল দেখে পৃথিবীর কোনো মানুষ কি নোবেল কমিটির উপর আর ভরসা করবেন? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। কালকে বাংলাদেশের যে হিউম্যান রাইটস কংগ্রেস আছে, তারা একটি টুইট করেছেন এবং টুইট করে সরাসরি তারা আন্তর্জাতিক মহলের ইন্টারফেয়ারেন্স চেয়েছেন বাংলাদেশে। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাদেশ নিয়ে আলটিমেটলি বাংলাদেশিরাই এবার কিন্তু মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলতে শুরু করে দিয়েছেন। তারা সরাসরি বলেছেন, তারা সংখ্যালঘুদের এই অধিকার নিয়ে আদালতে লড়াই করেছেন, তাদেরকে আক্রমণ করা হয়েছে এবার। তারা এই টুইটে লিখেছেন, ডজন অফ লয়ার্স রিপ্রেজেন্টিং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইন দ্য চিটাগাঁও জাজ কোর্ট বাংলাদেশ along with several other minorities rights advocate have gone unreachable। অর্থাৎ এদের আনরিচেবল মানে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে ট্রেস করা যাচ্ছে না। মানে যারা চিন্ময় মহাপ্রভুর হয়ে আদালতে লড়াই করলেন, তারা গায়েব হয়ে গেছেন। কারা গায়েব করলো? কারা এই আইনজীবীদের উপর আক্রমণ করলো? আইনজীবী তো একটা পেশা, তারা আইনকে বাঁচানোর জন্য লড়াই করেন, আদালতে সওয়াল জবাব করেন। আপনাদের যা বলার আছে ওখানে গিয়ে বলুন, আপনাদেরও আইনজীবী আছে, আপনারা আইনের পরিভাষায় লড়াই করুন। কিন্তু এদের উপর আক্রমণ করছেন কেন? এদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এরা কোথায় হঠাৎ করে রাতারাতি হারিয়ে গেল? পরবর্তীকালে তারা লিখেছেন, দেয়ার চেম্বার্স হ্যাভ বিন অ্যাটাক, অর্থাৎ তারা তাদের চেম্বারে অ্যাটাক করা হয়েছে। দেয়ার রিপোর্টস দ্যাট দে আর বিং টার্গেটেড উইথ দ্য ফ্যাব্রিকেটেড চার্জেস, তাদের বিরুদ্ধে চার্জ দেওয়া হয়েছে, বিভিন্ন কেস দেওয়া হয়েছে। মানে আমি সত্যি বুঝতে পারছি না আমি কিভাবে এর ব্যাখ্যা করব। রাজনৈতিক বিশ্লেষণ এক্ষেত্রে সত্যি হয়তো খাটে না। একটা সামাজিক অবনমন, অবক্ষয় যখন একটা সমাজকে আক্রান্ত করে, তখন হয়তো কিছুই নিয়ম মেনে হয় না। কিন্তু আইনজীবীকে আক্রমণ করা যায়, আইনজীবীর চেম্বারকে ভেঙে ফেলা যায়, আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যায়, তা হয়তো আমার এই স্বল্প জীবনে এই রকম অভিজ্ঞতা হয়তো আমার হয়নি। বিশ্বাস করুন, ভাবতে কষ্ট লাগছে, এই বাংলাদেশের মাথায় একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব বসে আছে, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। আর কি লেখা হয়েছে এই টুইটে আপনারা দেখুন। তারা লিখেছেন, ক্রিয়েটিং এ ক্লাইমেট অফ ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন এবং রিপোর্টেডলি হান্টিং ফর দিস লয়ার। এই আইনজীবীদের হান্টিং করা মানে শিকার করা, খুঁজছে। মানে কারা টুইটটা করছে? এটা এই টুইট করছে হিউম্যান রাইটস কংগ্রেস অফ বাংলাদেশ। 12 জন আইনজীবী, তাদের চেম্বার ভাঙচুর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। পরবর্তীকালে কি লেখা হয়েছে আপনাদের একটু পড়ে শোনায়, তাহলে হয়তো আপনারাও বুঝতে পারবেন। কারণ মোহাম্মদ ইউনূস তো বারংবার বলেন, পুরোটাই প্রচার, পুরোটাই প্রচারণা, সবটাই মিথ্যে, কিছুই হয়নি বাংলাদেশের। এই কথা তো আমি বলছি না, এই কথা শেষ 1 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র বলার চেষ্টা করেছে, সংবাদপত্রের অফিস হয়তো তাই ভাঙচুর হয়েছে। কিন্তু আজকে তো সংবাদপত্র কখনো বললো না, আজকে বললো হিউম্যান রাইটস কংগ্রেস। তারা সেকেন্ড প্যারায় লিখছে, amidst the chaos, Chinmoy Prabhu, a vital advocate for minorities, is said to be present in the court, facing a one-side trial with no legal representation. Reports suggest that further charges will be filed against him as part of the coordinated effort to silence
his voice and voice of millions of minorities he represent. অর্থাৎ চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে কোনো লিগাল রিপ্রেজেন্টেশন করার জন্য কোনো আইনজীবী কোর্টে হাজির হতে পারবে না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তার বিরুদ্ধে আরো মিথ্যা চার্জেস দেওয়া হবে, কারণ তিনি সনাতনীদের মুখপাত্র, সনাতনীদের প্রতিনিধি। কি হচ্ছে এটা? এটা কি একটা গোটা বাংলার ছবি হতে পারে, বাংলাদেশের ছবি হতে পারে? এটা কি একটা আন্তর্জাতিক রাষ্ট্রের ছবি হতে পারে? এই প্রশ্ন তো আসবে, কারণ দেশের সংবিধান, গণতন্ত্র এটাই বলে একজন দোষী হোক কিংবা অপরাধী হোক, আইনের সামনে সকলের কথা বলার সুযোগ থাকবে। চিন্ময় প্রভুরও আছেন, চিন্ময় প্রভুর মতো সাধারণ বাংলাদেশি মানুষেরও আছে। তার হয়ে যেই আইনজীবী রিপ্রেজেন্ট করবে, সেই ডজনখানেক আইনজীবীকে আপনারা আক্রমণ করবেন, আর আপনারা মিডিয়ার সামনে এসে বলবেন ভারত কেন আপনাদের বিরুদ্ধে কথা বলছে। এই বিষয়গুলো তো হিউম্যানিটির প্রশ্ন, এই বিষয়গুলো তো ধর্মের প্রশ্ন নয়, এই বিষয়গুলো তো মানবাধিকারের প্রশ্ন। শুধু তাই নয়, এরা টুইটে আর কি বলেছে জানেন? এরা বলেছেন, meanwhile the situation in Chittagong and the rest of Bangladesh remains dire. Violence against minorities continues to escalate, and the arson in Dalit areas of Chittagong attacks on Hindu communities are growing fear of further atrocities. পরবর্তীকালে বলেছেন, HRCBM calls upon the international community for urgent intervention to protect Chinmay Prabhu, ensuring fair judicial proceeding. অর্থাৎ এরা বলছে ইন্টারন্যাশনাল মহল যেন এগিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশের মানবাধিকার কংগ্রেস বলছে আন্তর্জাতিক স্তরে সকলে এগিয়ে আসুক, কারণ একজন ব্যক্তি ফেয়ার জুডিশিয়াল প্রসিডিং ডিজার্ভ করে, তাকে আইনের আওতায় আনা হয়েছে, এটা হতে পারে, কিন্তু আইন যেন আইনের মতো চলে। তার বিরুদ্ধে যারা কথা বলছেন, পাল্টা বিরুদ্ধ যেন কথা বলা যায় আদালত কক্ষে। তিনি যেন আইনজীবী মারফত তার নিজের অবস্থানটাকে স্পষ্ট করেন। তিনি রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহী নয়, সে তো আদালত ডিসিশন নেবে, কিন্তু তার সপক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাদের আপনারা চেম্বারে অ্যাটাক করছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে গায়েব করে দিয়েছেন। আর আপনারা গণতন্ত্রের হয়ে কথা বলছেন। কোথায় গেল বাংলাদেশের সেনাবাহিনী? কি করছে তারা? বাংলাদেশের ম্যাজিস্ট্রেট পদে সমস্ত প্রাক্তন সেনাবাহিনীদের বসিয়েছেন মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী। আইন উপদেষ্টা এখন কোথায় গেল? যিনি কিছুদিন আগে বলেছিলেন ভারত হিন্দি গান বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, এই হিন্দি গান চলেছে বলে হিজাব পরা মেয়েরা হিন্দি গানে নাচছে, অর্থাৎ সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে ভারতবর্ষ ইচ্ছাকৃত। আপনাদের মানবাধিকার কমিশন আজকে সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে এ ধরনের টুইট করে আন্তর্জাতিক মহলকে ঢুকে যাওয়ার কথা বলছেন। আর আন্তর্জাতিক মহল মানে ভারতবর্ষ যখন আপনাদের এই রকম দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আপনারা ভারত বিরোধী কথাবার্তাগুলো বলেন। আপনারা কালকেও বলেছেন ভারতের প্রেসক্রিপশনে চলবেন না, ভারতের প্রেসক্রিপশনে চলবেন না, অথচ ভারত থেকে আপনারা চাল নেবেন, ভারত থেকে বিদ্যুৎ নেবেন, নেপালের থেকে পাওয়ার গ্রিড করার জন্য ভারতের সাহায্য নেবেন, আপনারা ডিম নেবেন, দুধ নেবেন, এমনকি চিকিৎসার জন্য ভারতে ছুটে আসবেন। ভারতবর্ষ উদার বলে আজও আপনাদের এই বেপরোয়া অ্যাটিটিউড কিন্তু দিনের পর দিন মেনে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন, কারুর উদারতাকে দুর্বলতা ভাববেন না। ভারতবর্ষ যদি প্রত্যক্ষ লড়াইয়ের দিকে যায়, তাহলে 5টা মিনিটও লাগবে না আপনাদেরকে শেষ করে দিতে। কালকে আপনাদের এক ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছবি দেখে সত্যি খুব খারাপ লেগেছে আমাদের। আপনাদের গেটে ভারতের পতাকার আদলে একটি পতাকা শুয়ে রাখা হয়েছে। আপনাদের লক্ষ্য হলো ওই গেট দিয়ে যে সকল ছাত্রছাত্রীরা ঢুকবে তারা নাকি ভারতের পতাকার উপর দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। এটা তো জোর করে চাপিয়ে দিচ্ছেন আপনারা, কারণ বাংলাদেশের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষও জানে আপনাদের 1971-এর মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করেছিল। আর আজকে আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধ যাদের বিরুদ্ধে করেছিলেন সেই পাকিস্তানের দিকে ঝুঁকতে গিয়ে ভারতকে ছোট করে যাচ্ছেন দিনের পর দিন। এরপর ভারত যদি চিকিৎসার জন্য ভিসা বন্ধ করে দেয়, কালকে কলকাতাতে যা হলো, যেভাবে কলকাতায় বিরোধী দলনেতা আওয়াজ তুললেন, এরপরে যদি মোদী সরকার, ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয়, দয়া করে আর কান্নাকাটিটা অন্তত করবেন না। এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন,
এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। কি অবস্থা হচ্ছে আমি সত্যি রাজনৈতিক কোনো ব্যাখ্যা দ্বারা এর কোনো বিশ্লেষণ করতে পারলাম না, মাফ করবেন। কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনা আমি যদি ভিডিও আকারে না বলতাম তাহলে হয়তো আমি নিজে অপরাধ করতাম, কারণ এই ঘটনা বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে যাওয়া উচিত। আজকে বাংলাদেশের কোনো পোর্টাল, কোনো বড় বড় নিউজ মিডিয়া হিউম্যান রাইটস কংগ্রেসের একটা পোস্ট, এই টুইটকে সর্বসমক্ষে আনেনি। বাংলাদেশের মানুষের জানা উচিত বাংলাদেশের মানবাধিকার কমিশন ইউনেস সরকারের বিরুদ্ধাচরণ করেছে। তারা সত্যি ঘটনা সর্বসমক্ষে বলে আন্তর্জাতিক স্তরকে জাগিয়ে উঠতে বলেছে। আর মানবাধিকার কংগ্রেস যখন এরকম টুইট করে, তখন ভারত কেন, আমেরিকা কেন, ব্রিটেন কেন, বিশ্বের সমস্ত দেশই হয়তো পরবর্তীকালে ঝাঁপিয়ে পড়বে। কালকে বাংলার বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বলেছেন, সোমবার অব্দি ডেডলাইন দিলাম, আমরা ভিসা বন্ধ করার আবেদন জানাচ্ছি, চিকিৎসা ভিসা বন্ধ হোক, চিকিৎসা করাতে করাচি যাওয়া হোক, আমরা পেট্রোপল বন্দর কার্যত অভিযান চালাবো এবং বর্ডারে আমরা বাকিটা বুঝে নেব। অর্থাৎ এই ঘটনার প্রতিবাদে এই বাংলা কিন্তু প্রতিবাদ করছে। সনাতনীরা যদি এই অবস্থা কাটিয়ে ওঠেন, একটু এই বাংলার কথাও কোনোদিন মনে রাখবেন, কারণ আপনাদের লড়াই আমরা আছি। কারণ এই লড়াই শুধু ধর্মকে বাঁচানোর লড়াই নয়, এই লড়াই মানবতা বাঁচানোর লড়াই, হিউম্যান রাইটসকে বাঁচানোর লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেব? আজকে যখন বাংলাদেশে অন্য আর একজন সনাতনী জন্মগ্রহণ করবেন, তারা তো প্রথম দিন থেকে আতঙ্কগ্রস্ত হবেন। আমরা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের কাছে এই সনাতনী এবং সংখ্যালঘুদের উপর এই নিপীড়ন নিয়ে কি বলবো? এই প্রশ্ন তো আমাদেরও প্রশ্ন। এই ভিডিও আমি এর জন্যই বানালাম, অন্তত নিজের কাছে কোনোদিন আমি এই ভেবে আমি অপরাধ বোধে ভুগবো না যে আমি হয়তো এই বিষয়ে প্রতিবাদ করিনি। তাই এই ভিডিও প্রতিবাদের ভিডিও। আজকে মানবাধিকার কমিশন যেভাবে প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদ আমিও আমার পক্ষ থেকে করলাম। এটা চলতে পারে না। মোহাম্মদ ইউনেসের মতো অনেক নেতা মন্ত্রীদের কথা, অনেক শাসকের কথা আমি ইতিহাস বইতে পড়েছি, পলিটিক্যাল সায়েন্সের বইতে পড়েছি, হিটলারের রাজনীতি নিয়ে ব্যাখ্যা করেছি, মুসোলিনি কিভাবে রাজনীতি করতে চেয়েছিলেন আমি জানি, নেপোলিয়ান কিভাবে পৃথিবীর সর্বসেরা নায়ক হয়ে উঠেছিলেন আমি জানি, আলেকজান্ডার শেষ যাত্রায় কি বলেছিলেন আমি পড়েছি। এত কিছু পড়ার পরেও বিশ্বাস করুন, মোহাম্মদ ইউনেসের রাজনীতিকে ব্যাখ্যা করার ক্ষমতা আজকে হয়তো আমার নেই। কিন্তু সময় এমন একটা জিনিস, সেই সময় মেনেই যেভাবে হিটলাররা চলে গেছে, যেভাবে চন্দ্রগুপ্ত মৌর্য চলে গেছে, যেভাবে আলেকজান্ডার চলে গেছে, যেভাবে মুসোলিনি চলে গেছে, এই মোহাম্মদ ইউনেসকেও এই বাংলাদেশ ছেড়ে যেতে হবে। আরেকজন নোবেলজয়ী রাইটার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো ঠিক কথাই বলেছেন যে শাসকের স্থান কিন্তু ইতিহাস বইতেই থেকে যায়, মানুষ শুধু সমাজে থেকে যায়। ইতিহাস বইতে মোহাম্মদ ইউনেসের স্থান যখন থাকবে, তখন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সব থেকে কলঙ্কময় নেতা হিসাবে তার নাম লেখা হবে। আর মানুষ কিন্তু সেদিনও বাংলাদেশে থেকে যাবেন, সেই মানুষই কিন্তু শেষে রূপকথার জয়গান লিখবে বলেই আমার বিশ্বাস। ভালো থাকবেন। নতুন করে বলার আর কিছু নেই। লড়াইয়ে আমরা পাশে আছি, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। মোহাম্মদ ইউনেসের এই স্বৈরাচারী মনোভাব শেষ গোটা বিশ্ব কিন্তু দেখবে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।